এক নম্বর বলছে নিচের গ্রাফটি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে তাপমাত্রার মধ্যে সম্পর্ক দেখায়। বিন্দু এ এবং বিন্দু বি যে মানগুলির প্রতিনিধিত্ব করে ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট উভয়ের মাধ্যমে তা নির্ণয় করো। বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x,0, তাহলে a সমান ডিগ্রি ফারেনহাইট সমান 0। বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে y,0,y, অর্থাৎ বি সমান ডিগ্রি সেলসিয়াস সমান 0। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক একবার দেখে নেবে। তাহলে সি সমান পাওয়া গেছে -160/9। সেমভাবে এখান থেকে বি বিন্দু স্থানাঙ্ক এফ সমান পাওয়া গেছে 32। অতএব এ বিন্দু হচ্ছে -160 ডিগ্রি C/9 ডিগ্রি কমা দিয়ে ডিগ্রি ফারেনহাইট, আর বি বিন্দু স্থানাঙ্ক ডিগ্রি সেলসিয়াস কমা দিয়ে 32 ডিগ্রি ফারেনহাইট। 2 নম্বর বল, ত্বরণ, চাপ এবং বেগ ইত্যাদির একক দৈর্ঘ্য, ভর এবং সময়ের একক থেকে একাধিক একককে উপযুক্তভাবে একত্রিত করে গঠিত করা। এখন আমরা যদি শক্তির একককে বেগ, ত্বরণ ও বলের এককের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে রাশিটি কি হবে? শক্তির একক সমান কার্যের একক, কার্যের একক সমান বলের একক ইন্টু সরণের একক। তাহলে বল গুণিত বেগ বাই ত্বরণ ব্র্যাকেট দিয়ে তোমার একক। 3 দুটি থার্মোমিটারে এ ও বি গলিত বরফ এবং ফুটন্ত জলের সংস্পর্শে এলে চিত্রে দেখানো হিসাবে বিভিন্ন রিডিং দেয়। থার্মোমিটারে এ যদি একটি তাপমাত্রার এক্স পড়ে তবে ওই একই তাপমাত্রার জন্য থার্মোমিটার বি এর পাঠ এবং এক্সের পরিপ্রেক্ষিতে নির্ণয় করো। এই যে থার্মোমিটার, দেখো এখান থেকে বি বলেছে এ বি সি, এ বি এর পার্ট হবে একবার দেখে নেবে একবার। তারপরে তোমার 4 নম্বরটা বরফের একটি ব্লক যার মধ্যে একটি লোহার বল রয়েছে জলে ভাসছে। যদি বরফ পুরোপুরি গলে যায় তাহলে কি জলের স্তর বাড়বে, কমবে নাকি একই থাকবে? তোমার মতের সপক্ষে যুক্তি দাও। 4 নম্বরটা লোহার বল, তার মধ্যে বরফ এবং জল। বরফ গলে যাওয়ার পরে যেরকম হয়, প্রথম ক্ষেত্রে অপসারিত জলের আয়তন অনেক বেশি হবে, দ্বিতীয় ক্ষেত্রে অপসারিত জলে আয়তন অনেক কম, তাই জলের স্তর কমবে। 5 নম্বরটা একটি এম আকৃতির আলোর উৎস একটি পিনহোল ক্যামেরার সামনে পিনহোল সম্মিলিত তলের সমান্তরালভাবে রাখা হলো। পর্দায় কি দেখা যাবে এঁকে দেখাও। তোমার মতের সপক্ষে উপযুক্ত রশ্মি চিত্র সহ যুক্তি দাও। আলোর উৎসের পরিপ্রেক্ষিতে বিপরীত দিকে উল্টানো প্রকৃতির, তাহলে উল্টানো প্রতিকৃত তৈরি হবে এইটা। 6 নম্বর একটি মৌল এক্সের পরমাণু ক্রমাঙ্ক 13, x⁻³ আয়নে প্রোটন এবং ইলেকট্রন কণার সংখ্যা যথাক্রমে কত হবে? এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 13, তাই এক্সের প্রোটনও হবে 13, ইলেকট্রনও হবে 13। x3+ আয়নে এক্স পরমাণু থেকে 3টি ইলেকট্রন বেরিয়ে গেলে তাহলে আয়নে প্রোটনের সংখ্যা হবে 13 আর ইলেকট্রনের সংখ্যা হবে তখন কত? 10। 7 2Na+H2 সমান 2NaH বিক্রিয়াটি যদি সোডিয়ামের সাথে হাইড্রোজেন যুক্ত হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্ব অনুযায়ী সোডিয়াম জারিত হচ্ছে, ব্যাখ্যা করো। 2NaH+H2 সমান 2NaH। এখান থেকে দেখো দুটো মাইনাস ইলেকট্রনের জারণ হচ্ছে এখানে। তাহলে ইলেকট্রনীয় তত্ত্ব অনুযায়ী কোনো পরমাণুর ইলেকট্রন গ্রহণকে বিজারণ এবং ত্যাগ করাকে জারণ বলা হয়। সোডিয়াম ধাতু এবং পারমাণবিক অবস্থা থেকে ইলেকট্রন বর্জন করেছে, সোডিয়াম হাইড্রাইড গঠন করেছে, সোডিয়াম নিজে জারিত হয়েছে, ফলে সোডিয়াম হলো এক প্রকার এখানে বিজারক। 8 নম্বরটা জিঙ্ক এবং লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া একটি গণ্যহীন গ্যাস এ উৎপন্ন হয়। একে তপ্ত কিউপিক অক্সাইডের ওপর পাঠালে একটি লালচে বাদামি রঙের বি পাওয়া যায়। এ নাইট্রোজেনের সাথে বিক্রিয়া ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস সি উৎপন্ন হয়। তাহলে এ বি ও সিকে শনাক্ত করো। Zn+H2SO4, Zn+SO4+H2 ব্র্যাকেটে এ, Cu লোহিত তপ্ত প্লাস H2 সমান Cu+H2O।
H2 প্লাস N2 সমান NH3 আর H2 প্লাস C3 N2 সমান 2NH3। এখানে A হচ্ছে H2 হাইড্রোজেন, B হচ্ছে Cu আর C হচ্ছে NH3 অ্যামোনিয়া, কপার আর হাইড্রোজেন। 19 লোহার জিনিসে মরচে পড়া বাধা দিতে দস্তার প্রলেপ দেওয়া হয়। এ বক্তব্য থেকে লোহা ও দস্তার সক্রিয়তা তুলনা করো। দস্তার উপর প্রলেপ দিলে লোহার উপর ZnO অক্সাইডের একটি আস্তরণ পড়ে, অর্থাৎ Zn এর সক্রিয়তা বেশি হওয়ায় Zn বাতাসের O2-র সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ লোহার চেয়ে দস্তা বেশি সক্রিয়। 10 নম্বরটা, অনুঘটককে বড় টুকরোর পরিবর্তে সূক্ষ্ম গুঁড়ো আকারে ব্যবহার করলে তার সক্রিয়তা বেশি হয়, ব্যাখ্যা করো। 10 নম্বরটা, গুঁড়ো অনুঘটককে একক আয়তনে পৃষ্ঠতলের ক্ষেত্রফলে বৃদ্ধি পায়, তাই বিক্রিয়ক অণুগুলোর ক্ষেত্রে অনুঘটকের সংখ্যা বৃদ্ধি পায় এবং বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়। 11 ম্যাথ, একটি কোম্পানির 3টি ভাইস প্রেসিডেন্ট ভিপি নিয়মিত আলাদা আলাদাভাবে প্ল্যান্ট পরিদর্শনে আসেন। শ্রমিক অসন্তোষের কারণে ভিপি হচ্ছে হিউম্যান রিসোর্স, নিয়মিত 2 দিনের ব্যবধানে প্ল্যান্ট পরিদর্শন করেন। তারপরে ভিপি অপারেশন নিয়মিত 3 দিনের ব্যবধানে প্ল্যান্ট পরিদর্শন করেন। ভিপি বিক্রয় নিয়মিত 5 দিনের ব্যবধানে প্ল্যান্ট পরিদর্শন করেন। ভিপিরা তাদের পৃথক সময়সূচি থেকে বিচ্যুত হয় না। কোম্পানির সিইও ভিপিদের সাথে দেখা করেন যখন 3 জন ভিপি একই দিনে প্ল্যান্টে আসেন। সিইও 5ই জানুয়ারি থেকে 2022 থেকে 28শে জানুয়ারি 22 পর্যন্ত ছুটিতে আছেন। শেষবার সিইও 3রা জানুয়ারি 2022 ভিপিদের সাথে দেখা করেছিলেন। পরবর্তী সময়ে কোন তারিখ সিইও সব ভিপিদের সাথে দেখা করবেন? ভিপি হচ্ছে হিউম্যান, তাহলে 3টে ভিপি হিউম্যান রিসোর্স, HR হিউম্যান রিসোর্স, কদিনের ব্যবধানে? 2 দিনের ব্যবধানে। তারপরে হচ্ছে ভিপি অপারেশন, ভিপি হচ্ছে অপারেশন, এটা কদিনের ব্যবধানে? 3 দিনের ব্যবধানে আসে। তারপরে হচ্ছে ভিপি বিক্রয়, ভিপি হচ্ছে সেলার, কদিনের ব্যবধানে? 5 দিনের ব্যবধানে আসে মিটার। তাহলে 2, 3 আর 5, 2, 3, 5 এদের যদি আমি লসাগু করি, লসাগু করে পাবো আমি কত? সম্মিলিত 30। তাহলে 30 দিনের ব্যবধানে তাদের একসাথে মিলিত হবে। এবার এখানে কি বলেছে? সিইও 5ই জানুয়ারি থেকে 2022 থেকে 28শে জানুয়ারি থেকে 2022 পর্যন্ত ছুটি, 5ই জানুয়ারি থেকে 28শে জানুয়ারি পর্যন্ত ছুটিতে আছেন। সিইও শেষ 3রা জানুয়ারি 2022, তাহলে 3রা জানুয়ারি 2022 সালে মিট করেছে। মিট করে কতদিন পরে? 30 দিন পরে। 30 দিন পরে 3রা জানুয়ারি, যেহেতু 2022 হয়েছে 3রা জানুয়ারি, তাহলে 30 দিন যোগ করলে পেয়ে যাব 2রা ফেব্রুয়ারি 2022। 2রা ফেব্রুয়ারি পরে আবার যদি 30 দিন যোগ করো, তাহলে তার পরবর্তীকালে যেহেতু ফেব্রুয়ারি মাস তো 28 দিনে হয়েছে, 28 দিন মানে হচ্ছে এখানে 26, তার পরবর্তী হবে 4ঠা মার্চ 2022 সালে। 2রা ফেব্রুয়ারির পরে মিট হবে আবার 4ই মার্চ। আরেকটা বলছে, একটি ঘড়িতে প্রথম সপ্তাহে 1% সময় হ্রাস পায়, পরবর্তী সপ্তাহে 2% সময় বৃদ্ধি পায়। যদি এক রবিবার দুপুর 12টায় ঘড়ির কাঁটায় ঠিক সময় সেট করা হয়, তাহলে ঘড়ির কাঁটায় সেই সময় থেকে ঠিক 14 দিন পরে কত সময় দেখাবে? তাহলে প্রথম সপ্তাহে, এটা হচ্ছে প্রথম সপ্তাহে 1% বৃদ্ধি পায় বলেছে। তাহলে আগে 7 দিন 24 ঘন্টা এবং 24 ঘন্টার পর হচ্ছে 3600 সেকেন্ড একদম করে নিলাম। এর বৃদ্ধি বলেছে 1%, 1/100, এটা টোটাল একদম করে নিলাম আমি সেকেন্ডে করে নিলাম। এখান থেকে কাটাগুলো একটা দুটো,
তাহলে 7 24, 7 গুণিত 24 গুণিত 36, এটা পুরো সেকেন্ড, এটাকে গুণ করলে পাবো আমি 6048 সেকেন্ড পেয়ে গেলাম। দ্বিতীয় সপ্তাহ সেম 2% বৃদ্ধি পাচ্ছে। 7 গুণিত 24 হচ্ছে 3600 সেকেন্ড গুণিত 2%, 2/100, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, এটা ব্র্যাকেট দিয়ে হচ্ছে সমান সেকেন্ড, সমান এখান থেকে আমি পেয়ে যাবো এর ডবল পেয়ে যাব। এর ডবল হচ্ছে 12 6 দুগুণে 12, 120, 96 এত সেকেন্ড। তাহলে বৃদ্ধি কত হলো? তাহলে 2 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহে তাহলে দ্বিতীয় সপ্তাহে কত পেয়েছে? 2% হয়েছে 12,096 সেকেন্ড, আর প্রথম সপ্তাহে হয়েছে তোমার হাসবে তোমার এত সেকেন্ড। তাহলে 2 সপ্তাহের মধ্যে বিয়োগ করলে তাহলে ডবল, তো ডবল মানে এটাই হবে 6048 সেকেন্ড। 2 সপ্তাহে এত সেকেন্ড কী হচ্ছে তোমার বৃদ্ধি পেয়েছে। তাহলে এই সেকেন্ডটাকে যদি আমি ঘন্টা মিনিটে করি, এটাকে আমি ভাগ করি, তাহলে এখানে 6048, এখানে আমি 3600 দিয়ে আমি ভাগ করি, 36 1 হচ্ছে 3600, তাহলে এটা পেয়ে গেলাম ঘন্টা। 8 4 4 2, এটাকে আবার 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করলে 4 40, 2400 একদম করে দিলাম আমি, হ্যাঁ, তখন হচ্ছে 48, 40 মিনিট 48 সেকেন্ড। তাহলে 6048 সেকেন্ড সমান এটা হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, এইটা পাওয়া গেল। এটা সময় বৃদ্ধি হয়েছে। তাহলে ভালো করে দেখো, লাস্টে বলছি 14 দিন পরে ঘড়ির কাঁটা কত দেখাবে? তাহলে দুপুর কটা বাজে? 12টা। তাহলে 14 দিন পরে দুপুর 12টার সাথে কত যোগ করবে? যেইটা বেরোলো 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, এটা যোগ করলে তখন 14 দিন পরে ঘড়ির কাঁটা দেখাবে দুপুর 1টা 40 মিনিট 48 সেকেন্ড, তখন ঘড়ির কাঁটাতে দুপুর 1টা 48 মিনিট 40 মিনিট 48 সেকেন্ড দেখাবে। এটাই হচ্ছে তোমার সঠিক উত্তর। 13টা 39 জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে ছেলে মেয়ের অনুপাত 2:3। তাহলে এটা আগে প্রথমে করি। তাহলে 39 জন ছেলে মেয়ে, অনুপাত কত দিয়েছে? 2:1। এটা হচ্ছে ছেলে আর এটা হচ্ছে মেয়ে অনুপাত। তাহলে এর আনুপাতিক ব্যবহার করলে পাবো 2/3, আর একটা পাবো 1/3। তাহলে 39-এর মধ্যে ছেলে পাবো কত? ছেলে পাবো 39 গুণিত 2/3 সমান হচ্ছে 3 13 39। তাহলে ছেলে পাবো পেয়ে গেলাম আমি 26 জন ছেলে, আর সেমভাবে 39 গুণিত 1/3 কাটাকুটি করলে পেয়ে যাব 13 জন হচ্ছে মেয়ে। তাহলে আমি ফার্স্টে পেয়ে গেলাম 39-এর মধ্যে ছেলে 26টা, মেয়ে হচ্ছে 13টা। রাইমা মেয়েটি শীর্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে 15তম, আর নিচের দিক থেকে মেয়েদের মধ্যে 8তম। রাইমার থেকে নিচে কতজন ছেলে আছে? তাহলে একটা আমি আঁকলাম। তাহলে এইটা যদি তোমার 0 হয়, আর এর সর্বোচ্চ হচ্ছে তোমার ওপর দিক থেকে নিচের দিকে ধরলাম 0 থেকে, তাহলে এখান থেকে ফার্স্ট বলে যে শীর্ষ থেকে ছাত্রছাত্রীদের মধ্যে 15তম, তাহলে শীর্ষ থেকে নিচের দিকে 15তম, এটা হচ্ছে নিচের দিকে 15তম। মেয়েদের মধ্যে বলছে আবার কত? 8তম, নিচের দিক থেকে। তাহলে এইখান থেকে মেয়েদের দিক থেকে এই দিকে হচ্ছে তোমার 8তম, এটা ওপর দিকে তীর চিহ্ন, এইটা হচ্ছে তোমার 15তম, আর এইটা হচ্ছে তোমার 8তম। তাহলে ওপরের দিক থেকে যখন 15তম র্যাঙ্ক করছে, 15তম থেকে মোট সংখ্যা হচ্ছে কত? 39। তাহলে তারপরে আছে কতজন? তাহলে কি করে পাবো? তাহলে 39 বিয়োগ 15,
সমান হচ্ছে 24 জন। তাহলে 15তমর পরে হচ্ছে কতজন ছেলে মেয়ে আছে? 24 জন। নিচের দিক থেকে ওপরে দেখো ও র্যাঙ্ক রয়েছে মেয়েদের মধ্যে কতম? 8তম। তাহলে নিচের দিকে ওর নিচের দিকে মেয়ে আছে কতজন? 60 জন। ওকে বাদ দিয়ে, ওকে যদি আমি বাদ দিই তাহলে নিচের দিকে, তাহলে ওইখান থেকে নিচের দিকে মেয়ে আছে কত? 7 জন। ওকে বাদ দিয়ে তাহলে এখানে ছেলে মেয়ে টোটাল সংখ্যা হচ্ছে 24টা। ওকে বাদ দিয়ে 8তম র্যাঙ্ক করেছে, তাহলে ওর বাদ দিয়ে মেয়ের সংখ্যা আছে নিচে হচ্ছে 7টা। সেটাই তো হচ্ছে, ওকে বাদ দিয়ে, ওকে নিয়ে তো 8টা, ওকে বাদ দিলে কত পাবো? 7টা নিচের দিকে। টোটাল ছেলে মেয়ে আছে 24টা। তাহলে 24টা থেকে 7টা মেয়ে যদি বাদ দিই আমি পেয়ে যাবো 17 জন। তাহলে 17 জন ছেলে আছে নিচে, সেইটাই চেয়েছে। দেখো রাইমা থেকে নিচে কতজন ছেলে আছে? তোমার রাইমা থেকে নিচে কতজন ছেলে আছে? 17 জন ছেলে আছে। এই 17 জন ছেলেটাই হচ্ছে, এটাই সঠিক উত্তর। একটা বলছে এ 5টি গুলি চালালে বি 3টি গুলি চালায়, কিন্তু এ 3টি শটে মাত্র একবার লক্ষ্যভেদ করে, যেখানে বি 2টি শটে একবার লক্ষ্যভেদ করে। যখন বি 27 বার লক্ষ্যভ্রষ্ট হয়, তখন এ কর্তৃক লক্ষ্যভ্রষ্ট হয়েছে এমন শটের সংখ্যা বের করো। তাহলে প্রথমে আমি সফলতার হার দেখো, তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি ফার্স্টে। তাহলে এর সফলতার হার, এর সফলতার হার আর বি এর সফলতার হার আমি বার করব। এর সফলতার হার দেখো, এ হচ্ছে 5টা গুলি চালালে বি 3টে গুলি, এ 3টি শটে একবার, 3টি শটে, তাহলে 1/3 সফলতার হার। সেমভাবে বি এর 2টি শটে, তাহলে বি এর সফলতার হার কত হবে? 1/2 সফলতার হার হলো। এবারে তারপর দুজনেরই লক্ষ্যভ্রষ্ট হার, লক্ষ্যভ্রষ্টের লক্ষ্যভ্রষ্টের হার। তাহলে লক্ষ্যভ্রষ্টের হার দেখো, তাহলে কী করে বার করবে? তাহলে সফলতার হার থেকে বিয়োগ করবো, 1 বিয়োগ 1/3 সমান আমি পেয়ে যাব কত? 2/3। এটা হচ্ছে এর। বি এর লক্ষ্যভ্রষ্টের হার, তাহলে বি এর কত দেখো? হাফ। তাহলে 1 মাইনাস 1/2 সমান হাফ। তাহলে সফলতার হারও পেয়ে গেলাম, লক্ষ্যভ্রষ্টের হারও পেয়ে গেলাম। এবার তারপরে কি বলেছে? বলছি দেখো বি 27 বার লক্ষ্যভ্রষ্ট হলে, সেটা লেখো। বি 27 বার লক্ষ্যভ্রষ্ট হয়েছে, ঠিক আছে, হলে বা হয়েছে। তাহলে এখান থেকে বি গুলি চালিয়েছে, বি গুলি চালিয়েছে কত? তাহলে 27 গুণিত 2, দুবার করে গুলি চালিয়েছে, কারণ দুবার করে হাফ তো, তার ডবল গুলি চালিয়েছে, সমান কতবার? 54 বার গুলি চালিয়েছে। এবারে এ গুলি চালিয়েছে, কত দেখো? তাহলে 54 বার। বি এর কতবার? 5 বার গুলি চালালে লক্ষ্যভ্রষ্ট হয় কবার? 3টি শটে। তাহলে 5/3 সমান কাটাকুটি করলে পেয়ে যাব 18, 5 18 90 বার। তাহলে এর সফলতার হার, এর সফলতার হার সমান 90 গুণিত সফলতার হার কতবার করেছি? এর 1/3 সমান হচ্ছে 30। এর সফলতার হার হচ্ছে তোমার 30। 16 ম্যাথটা দেখো, এই ম্যাথটাই হচ্ছে সবচেয়ে কঠিনতম ম্যাথ। বলছে PQRS একটি বর্গক্ষেত্র, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের এই সব কোণগুলোর মান কত ডিগ্রি করে হবে? 90 ডিগ্রি করে হবে। তারপরে কি বলেছে? PTU সমবাহু ত্রিভুজ, PTU এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, মানে এই বাহুটা আর এই 3টে বাহুর মানই হচ্ছে সমান। যেটা বের করতে হবে PQT,
পি কিউ টি এই ত্রিভুজটা, আর ত্রিভুজ হচ্ছে টি আর ইউ এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আমাদের কী করতে হবে, বের করতে হবে 16 প্রশ্নের। তাহলে ফার্স্টে আমি দুটো ত্রিভুজ সম্বন্ধে জেনে নিই। এই ত্রিভুজটা হচ্ছে ফার্স্টে দেওয়া আছে, ত্রিভুজ পি কিউটি, এটা কিউ, পি কিউটি ত্রিভুজ, আর তোমার পিএসইউ ত্রিভুজ হচ্ছে পিএসইউ, এই দুটো ত্রিভুজ সম্বন্ধে জেনে নেব। দেখো এই ত্রিভুজটা এইটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, আর এইটাও বর্গক্ষেত্রের বাহু দুটো সমান, এরও একটা কোণ সমকোণ, এরও একটা কোণ সমকোণ। তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, মানে এই ত্রিভুজটা পি কিউটি আর পিএসইউ, এই দুটো ত্রিভুজ হচ্ছে পরস্পর হচ্ছে সর্বসম। তাই সর্বসম হওয়ার জন্য এই বাহুর দৈর্ঘ্যটা আর এই বাহুর দৈর্ঘ্যটা কী হবে, দুটোই সমান হবে। তাহলে এখান থেকে দেখো সমান যা হবে, এই কোণটা তো 60 ডিগ্রি, এই কোণটা তো 60 ডিগ্রি, আর এই কোণও তোমার 60 ডিগ্রি। তাহলে এই বাহুটার সমান, এই বাহুটা যদি আমি এক্স ধরে নিই, তাহলে এই বাহুটাও কী হবে, এক্স হবে। তাহলে দুটো সমান হওয়ায় এই কোণটা দুটোও সমান হবে। আর এই পুরো কোণটা দেখো আবার 90 ডিগ্রি, তখন এই কোণটা হয়ে যাবে 90 থেকে বাদ করলে দুটো ভাগ করে দিলে, তাহলে এইটা 15 ডিগ্রি হয়ে যাবে, এবং এই কোণটারও মান হয়ে যাবে তোমার 15 ডিগ্রি। এই কোণটার মান যখন 15 ডিগ্রি হয়ে যাবে, এইটা 90 ডিগ্রি, তাহলে তখন এই কোণটার মান কী করে পেয়ে যাবো, তাহলে 90 আর 15 105, তাহলে এই কোণটা তখন মান পেয়ে যাবো 75 ডিগ্রি। 75। আবার দেখো সব কোণের এই কোণটা 75, এটা 60, তখন এই কোণটার মান পেয়ে যাবো 45 ডিগ্রি। এই কোণটা 45 ডিগ্রি মানে এইটা 90 ডিগ্রি, তখন এই কোণটার মানও পেয়ে যাবো আমি 45 ডিগ্রি। এরপরে দেখো সেটা সর্বসম তোমায় বের করে ফেললাম ফার্স্টে। এবার পি কিউটি মানে ওপরের ত্রিভুজটা, দেখো ত্রিভুজ পি কিউটি ওপরের ত্রিভুজটা, ক্ষেত্রফল বার করো। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি ধরে নাও এখানে পি কিউ, আর উচ্চতা ধরে নাও কিউটি, হয়েছে? তাহলে হাফ গুণিত পি কিউর মান এখানে তোমাকে ধরতে হবে। পি কিউর মান আমি ধরে নিলাম এ, আমি এ ইন্টু উচ্চতা এখানে ধরে নিলাম এক্স সমান, এখান থেকে আমি পেয়ে গেলাম এই বাহুটা যদি বর্গক্ষেত্রের এই বাহুটা এ হলে এই বাহুটাও এ হবে, এই বাহুটাও এ হবে, এই বাহুটাও এ হবে, গোটা বাহুটা। তখন আবার এইটুকু বাহুটা টি আর বাহু হবে এ মাইনাস এক্স, শুধু টি থেকে আর। সেম ক্ষেত্রে গোটা বাহুটা যদি এ হয়, এইটাও তো এক্স, এই বাহুটার দৈর্ঘ্য এক্স, তখন এইটা ইউ থেকে আর এই বাহুটা হবে এ মাইনাস এক্স, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম এ এক্স বাই 2। এবারে ত্রিভুজ হচ্ছে, ত্রিভুজের কোনটা, ত্রিভুজের বার করবো টি আর ইউ, এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করবো হাফ ইন্টু ভূমি ধরে নাও এখানে ইউ আর উচ্চতা ধরে নাও টি আর, তাহলে ভূমি হাফ ইন্টু ইউ আর মানে কত, মান দেখো পেয়ে গেছি আমি এ মাইনাস এক্স কেজি, এও দেখো টি আর এ হচ্ছে এ মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমি পেয়ে যাব এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই 2। তাহলে পি আর টি মানে ওপরের ত্রিভুজটা পি আর টি সমান পেয়ে গেলাম এ এক্স বাই 2, আর টি আর ইউ মানে এই ত্রিভুজটা পেয়ে গেলাম এ এক্স এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই 2। এবার দেখো তাহলে ত্রিভুজ পি কিউ টি বাই ত্রিভুজ যদি টি আর ইউ আমরা করি, তাহলে এখান থেকে দেখো ত্রিভুজের পি আর টি পেয়েছি এ এক্স বাই 2, আর টি আর ইউর পেয়েছি এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই 2, ও নিচে 2, এরও নিচে 2 কেটে গেল, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম এ এক্স বাই এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এবার ছবিতে আসো, তাহলে পি টি ইউ একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মান লিখলাম, এইটাও বি, এই তিনটে বাহুর মানই লিখলাম বি। তাহলে আমরা দেখো, তাহলে ফার্স্টে ত্রিভুজ
পি কিউ টি প্রথমের ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ, যে কোণ আছে দেখো সমকোণী, তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র দেখো পিটি হচ্ছে অতিভুজ, তাহলে পিটি হচ্ছে কি অতিভুজ, তাহলে পিটি স্কোয়ার সমকোণী ত্রিভুজ হচ্ছে পিটি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার বাই কিউটি স্কোয়ার, তাহলে পি কিউ স্কোয়ার প্লাস কিউ টি তার স্কোয়ার, তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে পি কিউটি, কারণ এই কোণের মান হচ্ছে সমকোণ, আমরা লিখতে পারি অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার এবং লম্ব স্কোয়ার। তাহলে পিটির মান আমি কত ধরেছি, পিটি সমান ধরেছি 20 বি, আর পি কিউর মান হচ্ছে এ, পি কিউর মান হচ্ছে এ মানে এ স্কোয়ার, কিউটির মান হচ্ছে এক্স আমি একটা পেলাম। তারপরে এবার সমকোণী ত্রিভুজ টি আর ইউ, আবার একটা টি আর ইউ সমকোণী ত্রিভুজের অতিভুজ মানে টি ইউটা, তাহলে টি ইউ স্কোয়ার অতিভুজ সমান টি আর স্কোয়ার আর লম্ব আর ভূমি স্কোয়ার ইউ আর স্কোয়ার প্লাস টি আর স্কোয়ার, তাহলে এখান থেকে টি ইউ মানে কত, টি ইউ মানে হচ্ছে সমবাহু বাহুজের ত্রিভুজ হচ্ছে 20 স্কোয়ার, ইউ আর তাহলে যে ইউ আর এর মানে হচ্ছে এ এক্স আর টি আরও মানে হচ্ছে এ এক্স, তাহলে এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস এইটার মানে হচ্ছে এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এবার দেখো দুটো রাশিতে বি স্কোয়ার সমান এইটা পেয়েছি, আবার ওপরের বি স্কোয়ার সমান আমি এইটা পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি এইটা সমান এইটা, সেইটাই আমরা লিখব, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান এ মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস এইটা এক্স তার হোল স্কোয়ার, তাহলে এটা আমি লিখতে পারি। এখান থেকে আমি ভাঙতে হবে, এটা হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার সমান, এখানে ভাঙো এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার, দেখো এ স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে বা দিয়ে এই মাইনাস 2xটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে 2ax সমান এখানে পড়ে রইল এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার, বা দিয়ে 2ax সমান এইটা আবার স্কোয়ারের সূত্র করা হবে এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার, বা দেখো 2ax এদিকে, তাহলে এদিকে আমি শুধু 2 রাখবো, এ এক্সটাকে ওদিকে নিয়ে চলে যাব, এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই এক্স, এবারে এটাকে উল্টে দেবো, তাহলে উল্টে দেওয়া মানে এর উপরে কি আছে 1 আছে, তাহলে উল্টে গেলে এইটা হয়ে যাবে তোমার হাফ হয়ে যাবে, আর এইটা তখন উল্টে যাবে, উল্টে গেলে কী হবে এ এক্স নিচে এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এবারে আসো পাশাপাশি দেখো এখানে ত্রিভুজ পি কিউ টি আর বাই টি আর ইউ সমান আমি কি পেয়েছিলাম এ এক্স বাই এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার, দেখো এ এক্স বাই, তাহলে এখানে কত উত্তর পাওয়া গেল 1/2, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে, ক্ষেত্রফলের অনুপাত হবে সমান এখানটা লিখে দেবে 1/2, এইটাই তোমার হবে উত্তর 1/2। 17 বলছে এ কমা বি কমা সি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং এ প্লাস বি প্লাস সি সমান 50 এবং 3a প্লাস বি মাইনাস সি সমান 70 যদি x সমান 5a প্লাস 4b প্লাস 2c হয়, তবে x এর মানের পরিসর নির্ণয় করতে হবে। তাহলে আমি ইকুয়েশনগুলো প্রথমে লিখলাম, আমি এখানে ধরো a প্লাস বি প্লাস সি সমান 50 একটা, এখানে যে 3a প্লাস বি সমান সি মাইনাস সি সমান হচ্ছে 70, আর এখানে তোমার দিয়েছে x সমান 5a প্লাস 4b প্লাস 2c। ফার্স্ট দেখো তাহলে এইটা একটা আর এইটা একটা, তাহলে এইটার সাথে এইটাই প্রথমে যোগ করব, তাহলে 3a প্লাস বি
মাইনাস সি সমান 70, দুটো রাশিকে কী হচ্ছে আমি যোগ করছি, তা যোগ করলে সি সি কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে কি 4a প্লাস 2b সমান 120, বা 2 দিয়ে গোটা রাশিকে ভাগ করলে 2a প্লাস b সমান 60, এখান থেকে b সমান 60 মাইনাস 2a, একটা আমি পেলাম। এবারে এইটা থেকে যোগ করলাম এবার এটা থেকে বিয়োগ করব, তাহলে a মাইনাস এই প্লাস b প্লাস c সমান 50, আগেরটা যোগ করেছি, এইটা এবার বিয়োগ করছি, বিয়োগ করলে বিটা কেটে গেল, তাহলে এখানে বিয়োগ করে পাবো আমি, এটা বিয়োগ হবে, তাহলে এখান থেকে 2a মাইনাস 2c মাইনাস, এটা হচ্ছে 20, শুধু 20, বা 2 দিয়ে ভাগ করলে a মাইনাস c সমান হচ্ছে 10, a মাইনাস c সমান 10, মাইনাস c সমান 10 মাইনাস a, বা c সমান a প্লাস 10, আমি উল্টে একদম লিখে দিলাম, c সমান এটা a মাইনাস 10, a মাইনাস 10। এবারে x সমান 5a প্লাস 4b প্লাস c, এখানে 5a ঠিক আছে, তাহলে x সমান x, b সমান কত, b সমান বসাবো 60 মাইনাস 2a, তাহলে 4b সমান 60 মাইনাস 2a ব্র্যাকেট ক্লোজ, তারপর আছে 2, c সমান কত, c সমান হচ্ছে a মাইনাস 10, a মাইনাস 10 ব্র্যাকেট ক্লোজ, সমান তাহলে 5a প্লাস এটা হবে 240 মাইনাস 8a প্লাস 2a মাইনাস 20 সমান এটা 5a মাইনাস 8a, মানে মাইনাস 3a বাদ গেল, 2 বাদ গেল, মাইনাস a, এইটা হচ্ছে 240 থেকে বাদ দিচ্ছে 20, তাহলে প্লাস 220 প্লাস 220, তাহলে এখান থেকে আমি সাজিয়ে লিখতে পারি 220 মাইনাস a, তাহলে x সমান পাওয়া গেল 220 মাইনাস a, এইটা পাওয়া গেল। তাহলে প্রথম রাশিটা দেখো a প্লাস b প্লাস c সমান 50 ছিল, তাহলে লিখছি a প্লাস b প্লাস c হয়েছে সমান কত ছিল 50, তাহলে এখান থেকে আমি লিখতে পারি a লেস দ্যান 50, a সমান লেস দ্যান 50, কারণ তিনটে রাশির সমষ্টিটা 50, তাহলে a সমান 50-এর কম হবে একটা। অপরদিকে a মাইনাস 10 সমান হচ্ছে c, তাহলে এখান থেকে আমি a সমান লিখতে পারি 10-এর চেয়ে কী হবে বড় হবে, এটা লিখতে পারি, কারণ বিয়োগ করলে c হবে, তাহলে a হচ্ছে 10-এর চেয়ে a হচ্ছে বড়, দুটো a সমান। তাহলে আমাকে দেখো এখান থেকে তোমাকে রাশি তত্ত্ব যে লিখতে হবে, তাহলে এখান থেকে 50 গ্রেটার দেন a আর লেস দেন আবার গ্রেটার দেন a, 10-এর চেয়ে a বড় আর 50-এর চেয়ে a হবে ছোট। আমাকে এখানে ইকুয়েশন বার করেছে দেখো 220 মাইনাস a, তাহলে এখান থেকে দেখো ফার্স্টে এবারে কী করবে 220 মাইনাস ব্যবধান করার জন্যে গ্রেটার দেন, এখানে 220 সবার সাথে বিয়োগ করছি আমি, মাইনাস a দেন 220 মাইনাস 10 সবার সাথে আমি 220 বিয়োগ করলাম, তাহলে এখান থেকে ইকুয়েশন থেকে তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে আমি 170, 220 মাইনাস a, 220 মাইনাস a সমান কি x, 220 মাইনাস সমান এখানে হচ্ছে x, হ্যাঁ গ্রেটার দেন এটা হচ্ছে তোমার 10 বিয়োগ করলে পেয়ে যাবে হচ্ছে 210। তাহলে মানের পরিসর দেখো, তাহলে অতএব মানের পরিসর কত পাবে, মানের পরিসর হলো 210 মাইনাস 170 সমান 40, এই 40টাই তোমার হবে উত্তর। ম্যাথটা পরস্পর মৌলিক নয় এইরূপ দুটি সংখ্যার সমষ্টির সাথে তাদের গসাগু যোগ করলে যোগফল হবে 91, এরূপ দুটি সংখ্যার কতগুলো জোড় হতে পারে।
তাহলে প্রথমে আমি ধরে নিলাম সংখ্যাগুলোর গসাগু যদি হয় এক্স, একটা সংখ্যা ধরলাম এ আর একটা সংখ্যা দিলাম বি, তাহলে সংখ্যাগুলো দুটোর মধ্যেই থাকবে, একটা সংখ্যা হবে এক্স আর একটা হয়ে যাবে তোমার বি এক্স। আমি এখানে তাহলে আবার কি বলেছে তাদের তিনটে, তাহলে সংখ্যাগুলোর সাথে তাদের গসাগু যোগ করলে তাহলে একটা সংখ্যা পেলাম আমি এক্স, একটা পেলাম আমি বি এক্স, তাদের গসাগু পেয়েছি আমি এক্স। এই তিনটে সংখ্যার তাহলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স, একটা সংখ্যা দুটো সংখ্যা তাদের গসাগু তাদের সমষ্টি হচ্ছে তোমার 91। তাহলে এখান থেকে এক্স কমন নাও, এ প্লাস বি প্লাস এখান থেকে 1 সমান হচ্ছে 91। তাহলে এক্স সমান আমি এটা গসাগু তখন এ প্লাস বি প্লাস 1 সমান হচ্ছে তোমার 91। এবারে 91কে ভাঙো, 91কে ভাঙলে আমি পাবো 7, 13, 91। তাহলে 91-এর সাধারণ গুণনীয়ক পাবো আমি 1 পাবো, 7 পাবো, 13 পাবো আর 91 চারটে পাবো। তাহলে এখান থেকে দেখো তাহলে আমার দুটো, তাহলে এই এক সমান এ প্লাস বি প্লাস 1 সমান হচ্ছে 91। তাহলে ফার্স্টে কোন দুটো সংখ্যা এক হবে না আর 91 হবে না, কারণ এই দুটো পরস্পরের মৌলিক সংখ্যা। যেই সংখ্যাগুলো বিভাজ্য হচ্ছে দেখো তার মধ্যে 7 আর 13, 7 আর 13। তাহলে প্রথমে তাহলে পড়ে রয়েছে সময় 7 আর এদিকে পড়ে রয়েছে, তাহলে দুটোর হচ্ছে গসাগুর অংশ বিশেষ। তাহলে দেখো ফার্স্টে তাহলে প্রথমে যদি করা হয় এদিকে দেখো, তাহলে এক্সের জায়গায় ফার্স্টে কত মান লিখবো 7, তাহলে এখানে দেখো 7 এ প্লাস বি প্লাস 1 সমান হচ্ছে 91 একটা, আর পড়ে রইল কত 13, তাহলে 13 এ প্লাস বি প্লাস 1 সমান হচ্ছে 91। তাহলে এখান থেকে দেখো তাহলে এ প্লাস বি প্লাস 1 সমান হচ্ছে তোমার 13, এ প্লাস বি সমান পেয়ে যাবো আমি 12। অপরদিকে এখানে সেমভাবে এ প্লাস বি প্লাস 1 সমান হচ্ছে তোমার 7, এ প্লাস বি সমান পেয়ে যাবো আমি 6। এবার 6 এখানে তাহলে 12 আর 6, তাহলে 12কে যদি ভাঙা হয় 12কে প্রথমে পাবো 1 প্লাস 11, 1 প্লাস 11 সমান আমি পেলাম 12 একটা, তারপরে 10 প্লাস 2 সমান পেয়ে যাব 12, তারপরে হচ্ছে 3 প্লাস 9 সমান পেয়ে যাব 12, 8 প্লাস 4 সমান পেয়ে যাব আমি 12, 7 প্লাস 5 সমান পেয়ে যাব 12, আর একটা 6 প্লাস 6 সমান পেয়ে যাব আমি 12। এখানে সেমভাবে 6কে ভাঙিয়ে আমি পাবো, তাহলে 5 প্লাস 1 সমান 6 পাবো, 4 প্লাস 2 সমান পাবো 6, আর 3 প্লাস 3 সমান পেয়ে যাব 6। তাহলে এখানে মেজর যে সংখ্যা দেখো এখানে, তাহলে মৌলিক যে সংখ্যা কোনগুলো পাবো 1 আর 11 একটা, আর কোনটা পাবো 7 আর 5 পাবো। এখান থেকে পেলাম আমি এই ইকুয়েশন থেকে আমি পেলাম দুটো। এইদিকে আসো, এখানে এইটা 6 হবে না, 3 যুক্ত চিহ্ন 6 হবে না, তাহলে এখানে মৌলিক সংখ্যা পেলাম আমি কটা একটা। ঠিক আছে, তাহলে এইখানের ক্ষেত্রে তাহলে সংখ্যাগুলো যদি করা হয়, এখানে সংখ্যাগুলো একটা 13 ধরা হয়েছে, 13 কত ধরা হয় 13, তাহলে এখানে একটা সংখ্যা হচ্ছে 65 আর একটা হচ্ছে তোমার 13। হ্যাঁ, তাহলে এখানের ক্ষেত্রে তোমার হবে তাহলে 7, একটা সংখ্যা হচ্ছে 7, 7 11 তোমার হচ্ছে 77। তাহলে এই ইকুয়েশনটা কতগুলো জোড় হতে পারে, তাহলে ও জোড় হতে পারে দুটো ইকুয়েশন, একটা পেলাম 2 আর একটা পেলাম 1 সমান ইকুয়েশনের মোট জোড় হতে পারে কটা, তিনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। 19-এর ম্যাথটা বলছে আমার অঙ্ক বই খোলা মাত্র এমন দুটি পাতা এলো যে ওই পাতা সংখ্যা দুটির গুণফল 2756, তবে ওই পাতা দুটির সংখ্যা দুটি কত, বীজগণিতের পদ্ধতিতে সমাধান করো। তাহলে আমি একদম শর্তানুসারে চলে যাচ্ছি, একবারে শর্তানুসারে। তাহলে একটা ধরলাম আমি এ, আর পরের পাতা হচ্ছে এ প্লাস 1 সমান কত দিয়ে আছে তোমার 27,756। এখান থেকে আমি এর ভ্যালু বার করব। তাহলে এটাকে আমি ভাঙিয়ে দিই, এর এ স্কোয়ার প্লাস এ সমান হচ্ছে 2756,
আমি একদিকে নিয়ে আসবো এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2756, ঠিক আছে, সমান হয়ে যাবে 0। এখানে ভাঙি 2756কে যদি আমি ভাঙি, প্রথমে 2 দিয়ে যদি ভাঙি, 13 দুগুণে 24, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, ঠিক আছে 2, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 9, আর যাবে না। এবার হচ্ছে 13 দিয়ে, 5 13 65 আর 3 13 39, আর ভাঙা গেল না। তাহলে এখানে পেলাম সমান 2 গুণিত 2 গুণিত 13 গুণিত 53, তাহলে সমান আমি পেয়ে গেলাম কত, 2 7 5 6। তাহলে এখানে বা, তাহলে এখানে তোমার একটু সরিয়ে লিখছি আমি, বা তাহলে এ স্কোয়ার প্লাস, তাহলে এখানে পাবে কত, 53 মাইনাস 52 সমান পেয়ে যাব এ মাইনাস 2756 সমান 0, বা এখান থেকে পেয়ে যাব এ স্কোয়ার প্লাস 53 এ মাইনাস 52 এ মাইনাস 2756 সমান 0, বা দিয়ে এ কমন নিলে এ প্লাস 53 বিয়োগ 52 কমন নিলে এ প্লাস 53 সমান হচ্ছে 0, বা এ প্লাস 53 আর এ মাইনাস 52 সমান 0। তাহলে এখান থেকে অতএব এ প্লাস 53 সমান 0 একটা, এ মাইনাস 52 সমান 0। তাহলে এ সমান মাইনাস 53 আর এ সমান হচ্ছে 52, তাহলে এই মানটা তোমার হবে না। তাহলে পেজের সংখ্যা হবে একটা 52, তাহলে এ সমান ধরেছিলাম একটা হবে 52, 52-র পরে সংখ্যা হবে 53। তাহলে পাতার সংখ্যা হবে, কোন জুতো পাতা খুলেছিল, পাতার সংখ্যা হবে একটা হবে 52 আর তার সাথে 1 যোগ করেছিলাম 53, এই দুটো। 20 ম্যাথটা বলছে এ বি সি ডি একটি সামান্তরিক এ এবং সি থেকে সিডি এবং এডি বাহুর ওপর যথাক্রমে এ এক্স এবং সি ওয়াই টানা হলো। যদি দুটি সন্নিহিত বাহু এ বি এবং বিসির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি এবং 15 সেমি হয়, এবং যদি এ এক্স 12 সেমি হয়, তবে সি ওয়াই এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এ বি সি ডি সামান্তরিক, সামান্তরিকের বাহুগুলো এটা হচ্ছে 10, এটা হচ্ছে তোমার 10, এটা 15 15, আর এখানে তোমার দেওয়া আছে এ ডি এ এক্স এর মান দেওয়া আছে তোমার 12। এখানে তোমাকে বের করতে হবে সি ওয়াই, তোমার হাইটটার মান তোমাকে বের করতে হবে সি ওয়াইটা। তাহলে ফার্স্টে দেখো, ফার্স্টে আমরা কি জানি, সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি জানি, ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, সামান্তরিকের ভূমি ইন্টু উচ্চতা। এইটাই আমরা কাজে লাগাবো শর্তানুসারে। দেখো শর্তানুসারে, কি শর্তানুসারে, ফার্স্টে আমরা এই সিডিটাকে একবার ভূমি ধরবো, সিডিটাকে আমি লিখলাম, সিডি হচ্ছে ভূমি আর উচ্চতা হচ্ছে এক্স, এ আর এক্স হলো। তাহলে এইটা হলো আমি একটা সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। অপরদিকে আমরা আবার ধরবো এডিটাকে একবার ভূমি ধরবো, এডিটাকে আমরা ভূমি ধরলে তখন সি আর ওয়াই, সি ওয়াইটা হয়ে যাবে উচ্চতা, সি ওয়াই হয়ে যাবে তখন উচ্চতা। এবার মানগুলো পুট করে দাও। ফার্স্ট দেখো সিডি মানে কত, 10 সেমি, এ এক্স মানে কত, 12 সেমি, সমান এডি মানে কত, 15 সেমি, এডি হচ্ছে 15 সেমি, সি ওয়াইটাই আমাকে বার করতে হবে, সি ওয়াইটাই আমাকে কী করতে হবে, বার করতে হবে। তাহলে দেখো 10 সেমি ইন্টু 12 সেমি বাই 15 সেমি সমান সি ওয়াই হয়েছে। এবার কাটাকুটি করো, 5 দুগুণ 10, 3 5 15, 4, তাহলে 4 দুগুণে, তাহলে সি ওয়াই সমান হচ্ছে 8 সেমি, তাহলে সি ওয়াই সমান হচ্ছে 8 সেমি। এটা হয়ে গেল তোমার উত্তর। 21 আরোহী অভিযোজনকারী উদ্ভিদের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য দেখা যেতে পারে? যে গাছপালা আরোহণের সাথে খাপ খাইয়ে নিয়েছে তারা সাধারণত তাদের বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য বিশেষ বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করে।
গাছপালা আরোহণ অভিযোজনের সঙ্গে যুক্ত কিছু মূল বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত। 1 নম্বর দেখো, লম্বা ডালপালা বা লতা গুল্ম। আরোহণকারী গাছগুলিতে দীর্ঘায়িত ডালপালা ও লতা থাকে যা তাদের সহায়ক কাঠামোতে পৌঁছাতে সক্ষম করে। 2 আঠালো শিকড়। কিছু আহরণকারী উদ্ভিদ আঠালো শিকড় তৈরি করে যাতে তারা পৃষ্ঠের সাথে নিজেদেরকে সংযুক্ত করে। 3 নম্বর, পরিবর্তিত পাতা। আহরণকারী উদ্ভিদের প্রায় পরিবর্তিত পাতা থাকে, যেমন ছোট পাতা ওজন কমায় এবং নমনীয়তা বাড়ায়। 4 কাঁটা। কাঁটা গাছে ওঠার সাথে সাথে সমর্থন ও সুরক্ষা প্রদান করে। নমনীয় ডালপালা। আরোহণকারী গাছের নমনীয় ডালপালা থেকে পরিবর্তনের দিকে এবং বাতাসের সাথে। কাণ্ডের ব্যাসাস। আরোহণকারী উদ্ভিদের সাধারণত সরু ডালপালা থাকে যা ওজন কমায় এবং নমনীয়তা বাড়ায়। আর আরোহণ গাছের উদাহরণ অন্তর্ভুক্ত হচ্ছে আঙুর, মটর। 22 দূষণের সাথে ক্ষুদ্রান্ত এবং শ্বাসনালীর সংক্রমণ কিভাবে যুক্ত। তাহলে প্রথমে ক্ষুদ্রান্ত শ্বাসযন্ত্রের সংক্রমণের নিম্নলিখিত উপায়ে দূষণের সাথে সম্পর্কিত হতে পারে। ফার্স্টে ক্ষুদ্রান্ত 1 নম্বর দেখো, জল দূষণ। দূষিত জলের উৎসগুলো প্যাথোজেনগুলি গ্রহণ করতে পারে যার ফলে অন্ত্রের সংক্রমণ হতে পারে। 2 নম্বর, খাদ্য দূষণ। ভারী ধাতু, কীটনাশক বা শিল্প রাসায়নিকের মতো দূষিত পদার্থ দ্বারা দূষিত খাদ্য গ্রহণ করলে অন্ত্রের ক্ষতি হতে পারে এবং সংক্রমণ হতে পারে। আর 3 নম্বর হচ্ছে বায়ু দূষণ। কণা পদার্থ, নাইট্রোজেন ডাই অক্সাইড থেকে বায়বীয় কণা পদার্থ, সালফার ডাই অক্সাইডের মতো দূষক শ্বাসে নেওয়া অন্ত্রের আস্তরণকে দুর্বল করতে পারে এবং এটি সংক্রমণের জন্য আরও সংবেদনশীল করে তোলে। এবার 2 নম্বর হচ্ছে শ্বসনতন্ত্র। বায়ু দূষণ। প্রথমে দেখো, কণা মানে বায়বীয় কণা, ওজোন, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইডের মতো দূষণকারী সরাসরি শ্বাস প্রশ্বাসের সংক্রমণ ঘটাতে পারে। 2 আভ্যন্তরীণ দূষণ। তামাকের ধোঁয়া, ছাঁচ, উদ্বায়ী জৈব যৌগগুলোর মধ্যে অন্তর দূষণকারীর সংস্পর্শে শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। 3 জল দূষণ। দেখো, কিছু ব্যাকটেরিয়ার মতো দূষিত পদার্থ দ্বারা দূষিত জলীয়বাষ্প নিঃশ্বাস নিলে শ্বাসযন্ত্রের সংক্রমণ হতে পারে। 23 বাতাসে মিথেন ও কার্বন ডাইঅক্সাইডে বাড়ার সাথে সাথে সমুদ্রের জলস্তর বৃদ্ধির সম্পর্ক কী। প্রথমে আসো কার্বন ডাইঅক্সাইড। তাহলে গ্লোবাল ওয়ার্মিং, কারণ কার্বন ডাইঅক্সাইড তাপকে আটকে রাখে, গ্লোবাল ওয়ার্মিংকে অবদান রাখে। 49% হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ভূমিকা পালন করে এই কার্বন ডাইঅক্সাইড। 2 তাপীয় সম্প্রসারণ। উষ্ণ মহাসাগরগুলোতে প্রসারিত হয় যার ফলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পায়। 3 হিমবাহ ও বরফের শীত গলে, মানে বরফগুলো গলে যায়। CO2 প্ররোচিত উষ্ণায়ন। মেরু বরফ, হিমবাহ বরফের শীতগুলিকে গলিয়ে দেয় যা সমুদ্রের উচ্চতাতে বৃদ্ধিতে অবদান রাখে। এরপরে আসো মিথেন। মিথেনের সঙ্গে দেখো CH4। গ্লোবাল ওয়ার্মিং। CH4 একটি মানে মিথেন একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস যা বিশ্ব উষ্ণায়নকে প্রশস্ত করে। চির হিমায়িত অঞ্চল থেকে বরফ গললে মিথেন মুক্ত হয় পরিবেশে, উষ্ণায়নকে ত্বরান্বিত করে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। এবার জেনে নেব মিথেনের আর কার্বন ডাইঅক্সাইডের সম্মিলিত প্রভাব। দেখো, মেরু বরফ গলন, আগে বললাম। মহাসাগরের অম্লকরণ। মহাসাগর দ্বারা CO2 শোষণ করে pH হ্রাস করে, সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতি করে। আর সমুদ্র স্তরের বৃদ্ধি, ত্বরণ, উষ্ণতা, তারপরে বরফ গলে যাওয়া, সমুদ্রের সম্প্রসারণের মধ্যে প্রতিক্রিয়া রূপ সমুদ্র পৃষ্ঠের দ্রুত বৃদ্ধি ঘটায়। 24 তোমার মতে জীববৈচিত্র্য সংকটের কারণ কি। 1 নম্বর দেখো, বাসস্থান ধ্বংস। তাহলে বন ধ্বংস, ভূমির রূপান্তর, অবকাঠামোগত উন্নয়ন আবাসস্থল ক্ষতি এবং খণ্ডীকরণের দিকে চালিত করে। তাহলে বাসস্থান ধ্বংস অন্যতম একটি কারণ।
অত্যধিক শোষণ, অতিরিক্ত শিকার, অতিরিক্ত মাছ ধরা সম্পদের যে টেকসই মানে স্থিতিশীল ফসল সংগ্রহ প্রজাতির জনসংখ্যায় কী করে ধরলে আস্তে আস্তে প্রজাতির সংখ্যা কমে যাবে। 3 জলবায়ুর পরিবর্তন, ক্রমবর্ধমান তাপমাত্রা, পরিবর্তিত বাস্তুতন্ত্র এবং ব্যাহত প্রজাতির মিথস্ক্রিয়া প্রজাতির বেঁচে থাকার জন্যে হুমকি স্বরূপ। 4 নম্বর হচ্ছে দূষণ, রাসায়নিক দূষণকারী প্লাস্টিক, শিল্প বর্জ্য প্রজাতি বাস্তুতন্ত্রের ক্ষতি করছে। আক্রমণাত্মক প্রজাতি, কোনো আক্রমণাত্মক প্রজাতি কোনো জায়গায় এসে গেলে তার প্রভাবে সেই অঞ্চলের প্রজাতিগুলোকে নষ্ট করে দেয়। জনসংখ্যা বৃদ্ধি এবং ব্যবহার, জনসংখ্যা বৃদ্ধি যে সম্পদ এবং স্থানের চাহিদা বৃদ্ধির আবাসস্থল এবং প্রজাতির শোষণ ঘটে থাকে। সংরক্ষণের প্রচেষ্টার অভাব, অপর্যাপ্ত সুরক্ষা, তহবিল, নীতি সহায়ক জীববৈচিত্র্য ক্ষতিকে বাড়িয়ে দেয়। তোমরা 4 থেকে 5টা পয়েন্ট লিখে দেবে। 25 একটি সক্রিয়ভাবে ক্ষরণকারী লালাগ্রন্থির কোষগুলিতে গলদি বস্তু অধিক পরিমাণে দেখা যায় কেন? তাহলে লালাগ্রন্থিতে গলদি বস্তু দেখার কারণ, ফার্স্ট পয়েন্ট দেখো, প্রোটিন সংশ্লেষণ এবং প্রক্রিয়াকরণ। গলদি বস্তুগুলো এন্ডোপ্লাজমিক জালিকা দ্বারা সংশ্লিষ্ট প্রোটিন প্রক্রিয়া এবং পরিবর্তনের জন্য দায়ী। 2 নিঃসরণ এবং প্যাকেজিং, গলদি বস্তু থেকে বা গলদি বস্তুর দেহ থেকে প্রোটিন এবং অন্যান্য অণুকে কোষের বাইরে ক্ষরণের জন্য ভেসিকেলে প্যাকেজ করে। সাবের উচ্চ চাহিদা, লালা গ্রন্থি থেকে প্রচুর পরিমাণে লালা উৎপন্ন হয় যার জন্য ব্যাপক প্রোটিন সংশ্লেষ এবং নিঃসরণের প্রয়োজন। 4 গলদি বডিগুলো ক্ষরণকে প্রশস্ত করে। একাধিক গলদি বস্তু প্রোটিন প্রক্রিয়াকরণ এবং প্যাকেজ করার কোষের ক্ষমতা বাড়ায় এবং ক্ষরণের উচ্চ চাহিদা পূরণ করে। আর সংক্ষেপে লালা গ্রন্থিগুলি সক্রিয়ভাবে ক্ষরণে গলদি বস্তুর দেহের প্রচুর লালার একটি স্থির সরবরাহ নিশ্চিত করে প্রোটিনের কার্যকর প্রক্রিয়াকরণ, প্যাকেজিং এবং নিঃসরণ করতে সক্ষম করে। 26 কোষের গঠন দেখে তুমি কিভাবে প্রোটিস্টকে একটি এককোষী ছত্রাক থেকে আলাদা করে চিনে নেবে? তাহলে কোষ গঠনের ওপর ভিত্তি করে একটি এককোষী ছত্রাক থেকে প্রোটিস্টকে আলাদা করতে এর মূল পার্থক্যগুলোর সন্ধান করুন। তাহলে ফার্স্টে 1 নম্বর কোষ প্রাচীরের অভাব। তাহলে প্রোটিস্টের সাধারণত একটি শক্ত কোষ প্রাচীরের অভাব থাকে যা বা একটি নমনীয় অকাইটিনাস কোষ প্রাচীর থাকে যাদের। ফ্ল্যাজেলা বা সিলিয়া, অনেক প্রতিবাদী আন্দোলনের জন্য ফ্ল্যাজেলা বা সিলিয়া ধারণ করে। 3 সিউডোপোডিয়া, কিছু প্রোটিস্ট লোকোমোশন এবং খাওয়ানোর জন্য সিউডো প্রক্রিয়া মিথ্যা ফুড প্রদর্শন করে। বিভিন্ন পুষ্টির পদ্ধতি, প্রোটিস্টের বিভিন্ন পুষ্টির মোড থাকে যেমন সালোক সংশ্লেষণ, ফ্যাগোসাইটোসিস বা শোষণ। এককোষী ছত্রাক, কোষপ্রাচীর উপস্থিত, ছত্রাকের একটি শক্ত কোষপ্রাচীর যা কাইটিন দ্বারা গঠিত। ফ্ল্যাজেলা বা সিলিয়ার অনুপস্থিত, ছত্রাকের ফ্ল্যাজেলা বা সিলিয়ার অনুপস্থিত। 3 নম্বর যে ছত্রাকের কোষপ্রাচীরগুলো কাইটিন এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত। আর 4 নম্বর যে ছত্রাক সাধারণত স্যাটোট্রপিক মৃত জৈব পদার্থ থেকে পুষ্টি সংগ্রহ করে বা তারা পরজীবী। এই দুটো তোমাকে কী করতে হবে, লিখে দিতে হবে। 27 মাটির উর্বরতা মাটির বসবাসকারী ব্যাকটেরিয়ার উপর কিভাবে নির্ভর করে? ফার্স্ট দেখো, নাইট্রোজেন ফিক্সেশন, কিছু ব্যাকটেরিয়া যেমন রাইবোজিয়া বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে উদ্ভিদের ব্যবহারযোগ্য আকারে রূপান্তরিত করে। রাইজোবিয়া, ঠিক আছে। 2 পচন ও পুষ্টির সাইক্লিং, ব্যাকটেরিয়া জৈব পদার্থকে ভেঙে ফেলে ফসফরাস, পটাশিয়াম এবং সালফারের মতো প্রয়োজনীয় পুষ্টি মুক্ত করে। 3 খনিজগুলির দ্রবণীয়করণ, ব্যাকটেরিয়ার ফসফরাসের মতো খনিজগুলিকে দমন করতে পারে যা উদ্ভিদের জন্য উপলব্ধ। তারপরে 4 নম্বর উদ্ভিদের বৃদ্ধি উন্নয়নকারী পদার্থের উৎপাদন, কিছু ব্যাকটেরিয়া এমন পদার্থ তৈরি করে যা উদ্ভিদের বৃদ্ধিকে উদ্দীপিত করে যেমন অক্সিন, সাইটোকিন, ঠিক আছে। মাটির উন্নতি গঠন, ব্যাকটেরিয়ার পলিস্যাকারাইড এবং মাটির কণাকে একত্রিত করে এমন অন্যান্য যৌগ তৈরি করে
এক অন্যান্য যৌগ তৈরি করে, একটি স্থিতিশীল মাটির গঠন তৈরি করতে সাহায্য করে। আর 6 প্যাথোজেন দমন, উপকারী ব্যাকটেরিয়ার উদ্ভিদের রোগ জীবাণুকে অতিক্রম করতে বা বাধা দিতে পারে, রোগের প্রকোপ কমাতে পারে। এই 6টার মধ্যে তোমরা 4টে লিখলেই হয়ে যাবে। 28 তোমার মতে আম বাগানের খুব তাড়াতাড়ি ফলন আরম্ভ করতে তুমি কোন পদ্ধতি নেওয়া যেতে পারে? প্রথমে কি করবে? গ্রাফটিং, কলম করা আমের গাছ লাগান যা 2 থেকে 3 বছরের মধ্যে ফল দেয়, বীজ থেকে জন্মানোর গাছের জন্য 5 থেকে 7 বছরের তুলনায়। 2 আগে জন্মানো জাত বেছে নিন, আগাম ফল দেওয়ার জন্য পরিচিত আম গাছের জাত নির্বাচন করুন, যেমন হিমসাগর একটা এক্সাম্পল দিয়ে দেবে। 3 সর্বোত্তম মাটি ও জলবায়ু পরিস্থিতি নিশ্চিত করুন যে বাগানে সুনিষ্কাশিত মাটি ও আম গাছের জন্য উপযুক্ত জলবায়ু রয়েছে, ব্যাকে দেবে উষ্ণ, আর্দ্রতা এবং পূর্ণ সূর্য। 4 নম্বর সঠিক সেচ ও নিষিক্তকরণ, স্বাস্থ্যকর বৃদ্ধি এবং ফল বৃদ্ধির জন্য নিয়মিত জল এবং সুষম সার প্রদান করুন। 5 ছাঁটাই ও প্রশিক্ষণ, একটি কেন্দ্রীয় নেতা বজায় রাখার জন্য গাছগুলিকে ছাঁটাই এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। 6 কীটনাশক ও রোগ ব্যবস্থাপনা করার জন্য তোমাকে রাসায়নিক সার, কীটনাশক প্রয়োগ করতে হবে। 29 তিমি মাছের পূর্বপুরুষরা এক সময় স্থলভূমিতে বাস করত, এর কি কি প্রমাণ বর্তমানে তিমি মাছের দেহে দেখতে পাওয়া যায়? দেখো, পেলভিক হাড়, তিমিদের ভেস্টিজিয়াল পেলভিক হাড়, তাদের পূর্বপুরুষের নিতম্বের কাঠামোর অবশিষ্টাংশ রয়েছে যা এখন ছোট এবং মেরুদণ্ডের সাথে সংযুক্ত নয়। 2 ফেমুর এবং টিবিয়ার হাড়, তিমিদের শরীরে ছোট এবং অকার্যকর ফিমার এবং টিবিয়া রয়েছে থাকে যা পূর্বপুরুষের পা নির্দেশ করে। 3 লিম্বাস, ভুনীয় তিমিরা অঙ্গের কুঁড়ি তৈরি করে যা পরে অদৃশ্য হয়ে যায়, যা তাদের পূর্বপুরুষের অঙ্গগুলোর একটি জেনেটিক অবশিষ্টাংশকে দেখায়। 4 কানের গঠন, তিমিদের কান স্তন্যপায়ীদের মতো এবং একটি 3 অস্থি বিশিষ্ট মধ্যম কান, একটি কক্লিয়া যা তাদের ভাগ করা পূর্বপুরুষকে নির্দেশ করে। মস্তিষ্কের গঠন, তিমিদের মস্তিষ্কের গঠন এবং বিকাশ স্তন্যপায়ী প্রাণীদের মতো, যা একটি সাধারণ পূর্বপুরুষের তোমার পরামর্শ দেয়। আর তিমি মাছের রয়েছে ফুসফুস, যেটা বেশিরভাগই জলভাগে যারা আছে তাদের ফুলকা, যা একটি অন্যতম স্থলভাগের হিসাবেই পরিচিত পূর্বপুরুষের। আর 30 একটি ছেলে বা একটি মেয়ের মধ্যে বয়ঃসন্ধিকালীন বৈশিষ্ট্য দেরিতে প্রকাশ পাওয়ার কারণ কি কি হতে পারে? ফার্স্ট দেখো, জেনেটিক্স, পারিবারিক ইতিহাস এবং জেনেটিকের কারণে বয়ঃসন্ধির সময় প্রভাবিত করতে পারে। 2 হরমোনের ভারসাম্যহীনতা, টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের মতো হরমোনগুলো দেরি বা অপর্যাপ্ত উপাদান বয়ঃসন্ধি বিলম্বিত করতে পারে। পুষ্টির ঘাটতি, অপর্যাপ্ত পুষ্টি বিশেষ করে প্রোটিন, ক্যালোরি বা ভিটামিনের মতো প্রয়োজনীয় পুষ্টির অভাব বৃদ্ধি এবং বিকাশকে ধীর করে দিতে পারে। 4 নম্বর দীর্ঘস্থায়ী অসুস্থতা, ডায়াবেটিস, থাইরয়েড প্রভৃতি রোগ কিছু বয়ঃসন্ধিকে বিলম্বিত করতে পারে। যদি কোনো ব্যক্তির হয়ে থাকে তখন বয়ঃসন্ধিকে বিলম্বিত হতে বা করতে পারে। তারপরে 5 নম্বর দেখো, মানসিক চাপ, যেটা বলা হয় দীর্ঘস্থায়ী চাপ, উদ্বেগ, মানসিক আঘাত হরমোন উৎপাদনে প্রভাবিত করতে পারে। ঘুমের ব্যাধি 6, তাহলে অন্যান্য ঘুমের যদি ব্যাধি ব্যাহত হয় তখন হরমোন নিয়ন্ত্রণ ব্যাহত হয়, বয়ঃসন্ধি অনেক সময় বিলম্বিত হতে পারে। স্থূলতা বা কম ওজন, অতিরিক্ত ওজনের অবস্থা হরমোন উৎপাদনে প্রভাবিত করতে পারে, ফলে বয়ঃসন্ধি অনেক সময় বিলম্বিত হয়।